অফরিন, অফরিন, বাবা দাও। সালামের কোনো প্রয়োজন নেই। কি ভেবেছো তোমার জামাইকে আমি মেনে নেব সেই জন্য এসেছি? নো, তোমাকেও আমি মেনে নেব না। আমি এসেছি, এখানে 1,00,000 টাকা আছে। নাও, দাঁড়াও। এই 1,00,000 টাকা নিয়ে 2 দিনের মধ্যে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাবে বা গ্রামে চলে যাবে। সেখানে যে একটা ব্যবসা বাণিজ্য করে খাও গিয়ে। যাও। মিস্টার চিস্তি চৌধুরী, আপনার এই 1,00,000 টাকা আমার বা আমার হাজবেন্ডের কারোরই প্রয়োজন নেই। আর যেহেতু আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনি যদি সম্পর্ক ছিন্ন করেছেন, তাহলে আপনার এই টাকার প্রতি আমার কোনো অধিকার নেই। আর আপনারও কোনো অধিকার নেই আমি কোথায় থাকবো, কি কাজ করব সেটা নিয়ে মাথা ঘামানো। এই নিন আপনার টাকা, নিন। আফরিন, এমনিতেই একটা ছোট লোককে বিয়ে করে আমার মান সম্মান তো শেষ করেছো। তারপর শেষ পর্যন্ত তুমি নিজে রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়েছো। এখন আমার এই সমাজে মুখ দেখার মতো মুখ নেই। আর খুব গৌরব করছো না? রিক্সা চালিয়ে দিন মজুরি করে বড়লোক হবে স্বপ্ন দেখছো। এই স্বপ্ন কখনো তোমাদের পূরণ হবে না, কথাটা মনে রেখো। আর শোনো, আমি যে বললাম এই শহর ছেড়ে তোমরা চলে যাবে, এটাই আমার শেষ কথা। আপনি একটা কথা শুনে যান, মানুষ বাঁচে স্বপ্নে, আশায়। আমিও আশায় বেঁচে আছি। আল্লাহ যদি চান অবশ্যই আমার অবস্থান একদিন ঘুরবে, আর সেদিন আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি যদি মারাও যাই কোনোদিন আপনাকে সেটা জানতেও দেবো না যে আমি মারা গেছি। তা আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এবার আসুন। আফরিন, অনেক অহংকার হয়েছে তোমার, তাই না? আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা তোমাকে শুনিয়ে যাই, কান খুলে শুনে রাখো। যদি আমি কখনো শুনি, আমার কানে আসে যে তুমি মারা গেছো, তবুও তোমার মুখটা আমি দেখতে আসবো না, কথাটা মনে রেখো। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, অহংকার আমার হয়নি, অহংকার হয়েছে আপনার। টাকার আভিজাত্যের কারণে আপনার মাটিতে পা পড়ছে না, আপনি মানুষকে মানুষ বলে মনেই করছেন না। তাই আপনি আমার স্বামীকে সবসময় অপমান অপদস্থ করে এসেছেন। রিক্সাওয়ালা কি মানুষ না? আপনি কি মনে করেন যারা রিক্সা চালায় তারা ছোট জাতের? তারা ছোট জাতের হলেও আপনাদের থেকে 1000 গুণে ভালো, কারণ তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, বিবেক বোধ আছে, যেটা আপনাদের মতো বড় লোকদের নেই। আর হ্যাঁ, আমি এই শহর ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো। আর আমি এখানে রিক্সা চালিয়ে আমি আমার সংসার চালাবো। আর হ্যাঁ, আমি তো আপনাকে বলেছিলামই যে আমি একদিন অনেক বড় লোক হব, অনেক টাকার মালিক হব, তারপরে আমি আপনার চোখের সামনে যাব। আপনি আমার কথা মিলিয়ে নিন, একদিন ঠিক আমার অনেক টাকা হবে, তখন গিয়ে আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো, এর আগে নয়। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি যদি মারাও যাই সেই খবরটা যেন আপনার কান অব্দি না যায়, আমি সেই চেষ্টাই করব। আপনি এবার আসুন। বউ, বউ, আমার গামছা লয়ে হো। দেও দেও দেও, তালতে বেরোনো লাগবো। কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগতেছে? না না, এটা কিছু না। কাশতেছো, তোমার তো জ্বর গায়ে, তুমি এই জ্বর শরীর নিয়ে রিক্সা নেবে বাবা? শোনো, তুমি এত চিন্তা করো না, আমার যেমন লাগবই। তুমি তো জানো সন্ধ্যা হইলে মহাজন লোক পাঠাই দিব, টেহা জমা 200। যদি রিক্সা না চালাই 200 টাকা করতে দিব, কালকে খামু কি? কোনো চিন্তা করো না, আমি তো আছি। আর তাছাড়া তোমার এই অবস্থাতে আমি তোমাকে রিক্সা চালাতে দিতে পারি না। শোনো, আজকে আমি রিক্সা নিয়ে বের হবো, ঠিক আছে? তুমি রেস্ট করো। কি করলা তুমি এটা? তুমি রিক্সা নিয়ে বেরিয়েবা? এটা কোনো কথা? আমার জান থাকতে মেরে তা হইতে দিব না। না, আর তাছাড়া স্বামীর অসুস্থতায় যদি একজন স্ত্রী হিসেবে আমি তোমার পাশে থাকতে না পারি, তাহলে আমি কেমন স্ত্রী হলাম?
শোনো, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আমি পারবো। আর তাছাড়া 2-1 দিনের তো ব্যাপার, তুমি সুস্থ হয়ে গেলে আবার তুমি রিক্সা চালাবে, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমাদের এই কষ্ট আর কতদিন থাকবে দেখবে, একদিন একদিন আমরা ঠিক ভালো একটা পজিশনে যাব, তখন তো আমাদের এই কষ্ট আর থাকবে না, তখন আমরা ভালোভাবেই থাকবো। তাই বলছি, আজকে আমাকে মানা করলে একদম চলবে না, তুমি আজকে বাসায় বসে রেস্ট করবে, আর আমি এই রিক্সা নিয়ে বের হব, ঠিক আছে? বউ, তুমি এত উৎসাহ ঘরের মাইয়া হইয়াও আমার লগে বিয়ে হইয়া খালি কষ্টই করলা। গ্রামে বস্তিতে তুমি থাকতাছো, আমি জীবনে তোমার কোনো সুখ দিতে পারলাম না, আর আজকে কইতেছো তুমি রিক্সা চালাইবা। না, এটা সম্ভব না, সেটা আমি পারবো না, আমি যাবো না, যাও, উঠে এবার। না। না বউ, তুমি পারবা না, রিক্সা চালানো অনেক কঠিন কাজ, আমি যাই। আমি পারবো, তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ওঠো, ওঠো। হ্যাঁ হ্যাঁ, যাইও না তুমি, আমার কথাটা শোনো। রেস্ট করো বাসায়। বউ, আমার কথাটা তুমি শোনো, তুমি যাইও না, তুমি যাইও না, প্লিজ যাইও না। এই রিক্সা দাঁড়াও। কই যাবেন ভাই স্যার? কই যেমন তোমার এই চেহারা দেখে তো আমি সবই ভুলে গেছি। এত সুন্দর চেহারা, তুমি রিক্সা চালাও? আজের কথা না কয়ে কোন জায়গায় যাবেন কোন লজ দিস? আচ্ছা চলো দেখি কোন দিকে যাওয়া যায়। হাই, নামেন, নামেন কইতাছে। আরে কি হয়েছে? হাই, আপনি আমার গায়ে হাত দিলেন কে? আরে শোনো, তোমার দেখে আমার সহ্য হইতেছিল না, তোমার যে ফিগার দেখে তো আমার পুরো মাথা নষ্ট। শোনো, এক কাজ করো, তুমি রিক্সা চালার কয় টাকা পাইবা? তুমি আমার সাথে চলো, আমার এক বড় ভাই আছে, তার লগে তুমি খালি 1 ঘন্টা সময় দিবা। তুমি 1 ঘন্টা যে টাকা তোমার আমি নিয়ে দিব, তুমি 1 বছর রিক্সা চালাতে ওই টাকা ইনকাম করতে পারবা না। তাই না? হ্যাঁ, আপনি আমার ইনকাম করে দিবেন, আমিও দিতাছি। যা খাটাস কোথাকার। এই তগর লেগে কি মেয়ে মানুষ কি শান্তি মতো রাস্তায় বেরোতে পারবো না? হ্যাঁ, এই তগর মতো লুচ্চা কিছু খাটাসের লেগে না কোনো মেয়ে মানুষ রাস্তাঘাটে সেভ না, তা ঠিক মতো কাম কাজ করতে পারে না। তগর সকল চোখ ওই মেয়েদের মতো থাকবোই। এই তোরে জানি আমার আশেপাশে আর না দেখি, যা বাইরে বাইরে আনতি গা। আয় একটা কথা শুনে যা, আমার যদি খারাপ ভাবে টাকা ইনকাম করার হইতো তাহলে আমি রিক্সা কেন চালামু? তাহলে ও সব করে টাকা কামাইতে পারতা, এত কষ্ট করতে কোনো মানুষ ছিল না। শোন, সব মেয়ে মানুষটা খারাপ হয় না, বুঝতে পারছস? অনেক মেয়ে মানুষ আছে অনেক কঠোর পরিশ্রম করে তার সংসার চালায়, আমিও তাদের মধ্যে একজন। আর তোর যদি খারাপ কাজ করার এত ইচ্ছা থাকে তাহলে যা, ঘরে তোর মা বোন আছে না, হ্যাঁ গুলো মধ্যে খারাপ কাম কর, যাও যাও গেছি। মানুষ কতগুলা। এই রিক্সা যাবা? বাবা চলেন। আরে এটা কেডা? তোমার বোন না? আমার শালি বলে তোমার বোন, আমার শালিতে রিক্সা চালায়। তুমি কি কও? রিক্সা চালাবো না? বিয়া তো করছে একটা ফকিরকে, ও রিক্সা চালান ছাড়া কি বা করতে পারবে বলো? ও যখন বাসার থেকে বাইরে আহে তখন তোমার মনে আছে কি কইছিল? ওই স্বামী বাইরে হইতে তুমি একদিন বিরাট বড় লোক হইব। ও মনে আছে আমার। এই তুই তো বলছিলি যে অনেক বড় লোক হবি, তুই কি রিক্সা চালায় কখনো বড় লোক হতে পারবি? আচ্ছা, মানুষ কখন কোথায় কিভাবে কোন পরিস্থিতিতে বড় লোক হয়ে যেটা কি কেউ বলতে পারে? আল্লাহ ছাড়া তো সেটা কেউ বলতে পারে না। আর তাছাড়া আমি রিক্সা দিয়ে শুরু করেছি, ভালো কিছু তো হতে পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিস্থিতি চেঞ্জ হতে পারে। আর তুই কিভাবে জানবি? তুই তো হচ্ছে এসির বাতাস কাজ বসে বসে জামার টাকায় ফুটানি করিস, তুই তো মানুষের পরিশ্রমের মূল্য দিতে পারবি না, এটাই তো স্বাভাবিক। আর আমি কি করছি না করছি এটাতে তো তোদের মাথা ব্যথা হওয়ার কথা না। আমাকে আমার মতো ছেড়ে দে, তোরা আমার বিষয় নিয়ে কথা বলিস না। এইসব কইরা কোনো বড় লোক হইতে পারবে না। দেখো শালি,
তোমার আমি একটা কথা কই, আমি কিন্তু তোমারে আমার শালির চোখে আমি কখনো দেখি নাই। আমি তোমার সবসময় নিজের বোনের মতো দেখছি। তোমার এই কষ্ট না আমার সহ্য হইতেছে না। আমি বলি কি, ওই ফকিন্নির বাচ্চাটার ডিভোর্স দেয়া তুমি আমাদের কাছে চলে আসো। তারপরে দেখো, আমার ফ্রেন্ড সার্কেল দেখা অনেক বড় লোক পোলা আছে আমার কাছে, একজনের সাথে বিয়ে দিয়ে দেয়, তুমি অনেক সুখী হইবা। দেখেন দুলা ভাই, অনেক হয়েছে, আর বলবেন না। আমার স্বামীকে আপনারা বিভিন্ন ভাবে অপমান করেছেন, আমি কিচ্ছু বলিনি। এখন যদি আপনি আমার স্বামীকে ছাড়তে বলেন, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি কেন আমার স্বামীকে ছাড়বো? আমার স্বামী অনেক ভালো মনের একজন মানুষ, আর ওর কাছে টাকা পয়সা নেই ঠিক আছে, কিন্তু আমাকে ভালোবাসে, সম্মান করে। আর আপনার তো অনেক টাকা পয়সা, কিন্তু আমি তো প্রায় শুনি যে আপনি আমার ছোট বোনের গায়ে পর্যন্ত হাত তোলেন, কিন্তু আমার স্বামী আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকিয়ে একটা কটু কথা বলেনি। আবার আসছেন আপনি টাকা পয়সা বলেননি। হ্যাঁ, যে টাকা পয়সা একটা মেয়ে মানুষকে সম্মান দিতে জানে না, সেই টাকা পয়সা না থাকা অনেক ভালো। আর তাছাড়া আমি যত চিন্তা করেছি আমি বড়লোক হব, আমি যত বাবাকে বলে এসেছি আমি একদিন হবই, তাতে আমার যে ধরনের পরিশ্রম করতে হোক না। যেভাবে কইতেছো, তোর কথা শুনে মনে হইতেছে তোমার হাজবেন্ড খুব ভালো মানুষ, একবারে ফেরেস্তা। এই জন্যই তো নিজে ঘরে বয়ে থেকে তোমার দিয়ে রিক্সা চালাইতেছে। ভালো মানুষ হলে তোমার এই কাম করতে দিত না। শুনেন, আমার স্বামী চায়নি আমি রিক্সা নিয়ে বের হই, ও অসুস্থ, তাই আমি নিজে থেকে রিক্সা নিয়ে বের হয়েছে। আমাকে অনেকবার বারণ করেছে, কিন্তু আমি ওর বারণ শুনিনি। কারণ স্বামীর অসুস্থতায় যদি স্ত্রী হয়ে যে আমি পাশে থাকতে না পারি, তাহলে তো আমি তার স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখি না। আচ্ছা, আপনাদের সাথে আমার এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই। আপনারা কোথায় যাবেন বলুন, আমি সেখানে আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, তোমার কি মনে হয় তোমার রিক্সায় আমি উঠবো? তোমার রিক্সায় উঠলে কি আমার মান সম্মান থাকবো? মানুষজন রাস্তার মধ্যে দেখবো আর হাসাহাসি করবো। শালি রিক্সাওয়ালা, দুলাভাই প্যাসেঞ্জার, কি সুন্দর সিনেমা। এই চলো তো। মাছ আছে, মাছ বেশি করে মাছ। কে রে বোন আমার, তুই এসি রুম ছেড়ে এই রাস্তায় এসে মাছ বিক্রি করছিস? কই গেল তোদের সেই টাকার অহংকার, যে টাকার জন্য তোদের মাটিতে পা পর্যন্ত পড়তো না? আমাকে, এমনকি আমার হাজবেন্ডকে যা নয় তাই বলে অপমান করেছিস। এমনকি এটাও বলেছিস যে আমি যেন আমার হাজবেন্ডকে ছেড়ে দিই, কারণ সে মাছ ব্যবসায়ী। আর যারা মাছ বিক্রি করে তারা তো মানুষই না, তাদের শরীর থেকে গন্ধ আসে, তাদের আশেপাশেই থাকা যায় না। তাহলে তো এখন আমাদের বলতে হয় যে তোদের আশেপাশে আসলে আমরা এখন ভিড়তেই পারবো না, কারণ তোদের এখন মাছের গন্ধ আসবে। আর খুব বলেছিলি না যে আমি নাকি কোনোদিন বড়লোক হতে পারবো না, আমার নাকি কোনোদিন আমার স্বপ্ন পূরণ হবে না। এখন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমাকে দেখ আমার কতটা উন্নতি হয়েছে, বা আমার পোশাক আশাক সবকিছুর পরিবর্তন। আর এমনকি দেখ, গাড়ি কিছুদিন আগেই নিয়েছি, একদম ব্র্যান্ড নিউ, 22 লক্ষ টাকা। আর ঢাকায় আমার দুটো বাড়িও আছে। আর তোর ভাইয়ের বড় একটা কোম্পানি আছে, যেখানে অনেক হাজার শ্রমিক তার আন্ডারে কাজ করে। আর তোরা তোরা কি করলি? আহা, তুমি চুপ করো তো। তুমি কেন ভুলে যাচ্ছ ওনারা আমাদের আত্মীয়, আর আত্মীয়র সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না। দেখো, পরিস্থিতি মানুষকে অনেক পরিবর্তন করে। আসলে আমরা তো জানি না ওনাদের এই পরিস্থিতি কেন। তবে ভাই একটা কথা বলতে চাই, আর বোন আপনাকেও বলি, কখনো কোন আত্মীয়কে ছোট করে দেখবেন না, কারণ কখন কার পরিস্থিতি কি হয়ে যায় এটা শুধু আল্লাহই ভালো জানেন। দেখেন, আপনারা কি কখনো ভেবেছিলেন যে এই দুজন মানুষ আমরা আজকে পরিশ্রম করে আজকে এই পর্যায়ে দাঁড়াবো, আজকে আপনাদের সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো? আল্লাহ আছেন বলেই আমাদের সহযোগিতা করেছেন, এবং আজকে আমরা পরিশ্রম করে আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছি। দেখুন, আমাদের মধ্যে আসলে একটা সুন্দর সম্পর্কের বাইরে আমাদের একটা বিশ্বাসের ভিত্তি ছিল যে আমরা সৎ পথে পরিশ্রম করব এবং এখানে অবশ্যই একদিন দাঁড়াবো। আমরা পরিশ্রম করেছি এবং আজকে আমরা দাঁড়িয়েছি।
আচ্ছা শিবু ভাই, আপনার আসলে এই পরিস্থিতি কেন একটু বলবেন আমাকে? ভাইরে, সবই আমগো কপাল, সবই আমগো কপাল। অনেক অহংকার ছিল আমার, অহংকার একদম মাটিতে পাই পড়তো না। আমি তোমার এক সময় কইছিলাম যে তুমি মাছ ব্যবসায়ী, তোমার ছোট করে দেখছিলাম, তোমার কত অপমান করছিলাম যে তোমার শরীর দিয়ে গন্ধ আয়। আর এখন এখন আমার কি কপাল, আমি এখন মাছের ব্যবসা করতেছি। আমি যাই একটা হোটেলে বইতেও পারি না, কয়টা ভাতও খাইতে পারি না। পাশের লোকজন কয় যে আমার শরীরে নাকি গন্ধ আয়। আমি যে অহংকার করছিলাম, এই অহংকারের জন্য আজকে আমগো এই অবস্থা ভাই। দেখেছেন দুলা ভাই, এটাকেই বলে অহংকার পতনের মূল। আপনারা যে জিনিসগুলো নিয়ে আমাদের সাথে অহংকার করেছিলেন, সেই জিনিসগুলো এখন আপনাদের কাছে নেই। আপনাদের সেই টাকা পয়সাও নেই, আর আপনাদের সেই অবস্থানও নেই। তাই কোনো কিছু নিয়ে বেশি দিন অহংকার করতে হয় না, বুঝতে পেরেছেন? আর আপনাদের সাথে আমি কেন এই বিষয়ে কথা বলছি, তুমি তাদেরকে কেন এসব বলছো? ওরা তো মানুষই না, যাদের মধ্যে কোনো বিবেক বোধ নেই তারা কখনো মানুষ হতে পারে। বোন রে, এভাবে আর বলিস না, এমনিতে আমরা অনেক কষ্ট আছি। তুই যদি এই কথাগুলো এখন বলিস আমাদের আরো কষ্ট লাগবে। বোন রে, তোর লগে আমরা যে অন্যায় করছি তার শাস্তি উপর আল্লাহ আম করে দিয়ে দিছে। তুই আম করে মাফ করে দিস, তুই ক্ষমা করে দিস আম করে। আপা প্লিজ এভাবে আমাদের কাছে মাপ চাইবেন না। আসলে আমরা তো আত্মীয়ই, আর আপনাদের যে কোনো বিপদে আমরা আপনাদের পাশে আছি। দেখ, সে কিছু যে মানুষটাকে তোরা দিনের পর দিন অপমান অপদস্থ করেছিস, আজকে সেই মানুষটা তোদের এই অবস্থা দেখে তোদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে চাইছে। আর তোরা একেই বলে মানুষ, একেই বলে মনুষ্যত্ব, যেটা তোদের মধ্যে নেই। যাই হোক, ও যেহেতু তোদেরকে মাফ করে দিয়েছে, আমিও তোদেরকে মাফ করে দিয়েছি। আচ্ছা, বাবা মা কোথায়? বাবা মা বাবা মা আর ভালো নাই, তারা এখন অন্যের বাসায় কাজ করে করে বেড়ায়। কি বলিস? বাবা মা মানুষের বাসায় কাজ করে? বাবা মাকে এখন কোথায় পাওয়া বল? তুই তাদের দেখতে চাস? তুই মা বাবাকে যদি দেখতে চাস তাহলে তুই কদমতলি যা। কদমতলি যদি যাস তাহলে ঠিকই মা বাবাকে দেখতে পাবি। আচ্ছা, আমরা লেট না করি, চল গাড়িতে উঠি। চলো ভাইয়া, আপনারা আমাদের বাসায় আসবেন, বসে কথা হবে ইনশাল্লাহ। চলো প্লিজ কাম। দেন ভাই। আরে চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। আরে এইটুকু দুধে এত বড় স্বর্ণের চেন, না জানি এই বালতি ভরা দুধে কত স্বর্ণ আছে। না না, এই দুধ আমার কিছুতেই হাতছাড়া করা যাবে না। চলে বলে কৌশলে যেমনি হোক এই সবগুলা দুধ আমি রাখবো। আর এই দুধ রাখলে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, রাখি। ভাই, কইতে চাইলাম কি, আজকে তো আমাদের বাড়িতে অনেকগুলো মেহমান আসবে। সেমাই, পায়েস, বিভিন্ন কিছু রান্না করবো। আমার এই হাফ কেজি দুধে কিচ্ছু হইব না। আপনি যদি আমার আরো কয়েক কেজি দুধ দিয়ে যাইতেন আমার অনেক উপকার হইতো। না ভাবি, এটা আপনি কি কইতাছেন? আপনি প্রতিদিন তো হাফ কেজি করে নেন। আগে যদি আমি জানতাম, লাগলে আপনার লাগে আমি বাড়ায় নিয়ে যেতাম। এই দুধ থেকে একটু দুধ দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ দুধ চেয়ারম্যান সাহেবকে দিতে হইব। আরে ভাই, আপনি চাইলে তো চেয়ারম্যান সাহেবকে কনভিন্স করতে পারবেন। আর তাছাড়া আমার এইটুকু দুধে তো হইতেছে না। আপনি একটু চেয়ারম্যান সাহেবকে বুঝায় বললেই উনি মানবো। আপনি তো বুঝতেই পারতেছেন। তা আপনার চেয়ারম্যান সাহেবও টাকা দিয়ে কিনবে, আমিও তো টাকা দিয়ে কিনবো। এক কাজ করেন না, আজকে দুধগুলো আমার দিয়ে যান। আর ভাবি, এটা কি কইতাছেন? চেয়ারম্যান সাহেব অগ্রিম টাকা দিয়ে রাখছে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনার এখানে সব মিলে দুধ কত টাকা হবে? না হলে তো এই জায়গা 1000 টাকার মতো আছে ভাবি। আচ্ছা ভাই, আমি আপনার 1500 টাকা দেই, সবগুলো দুধ তাও আমার দিয়ে যান না। আরে আপনি আসলে বুঝতেছেন না, এটা চেয়ারম্যান সাহেবকে দিতে হইব এই দুধটা। আপনি তো চেয়ারম্যান বোঝা, এখন আপনার চেয়ারম্যান সব যে টাকা দিতেছে আমি তার থেকে লাভে দিতেছি। আচ্ছা যান, সবকিছু বাদ দিলাম, আমি 2000 টাকা দিব, দুধ দিয়ে যান। না না ভাবি, মাত্র 2000 টাকা লাগে আমার সততা আমি নষ্ট করতে পারবো না। ও, 2000 টাকাতেও দিবেন না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার 5000 টাকা দিই। আপনার ডাবলের উপর ডাবল লাভ, আপনি লাভে লাভে ভরপুর। দুধগুলো এবার আমার দিয়ে যান। শুনেন ভাবি, 5000 টাকা তো দূরের কথা, 10,000 দিলেও আমি দেবো না। এই দুধ আমি চেয়ারম্যান সাহেবকে দিব। ও,
তার মানে 10,000 টাকা তো দিবেন না? আচ্ছা ঠিক আছে, সাপ সাপ একটা কথা কই ভাই, এখানে আর না করেন না। আমি আপনার গুনা 20,000 টাকা দিব, এবার দুধগুলো দিয়ে যান। আহা ভাবি, আপনি বুঝতেছেন না, এই দুধ যদি আমি চেয়ারম্যান সাহেব না দেই তাহলে আমার 2 নম্বর হয়ে যাবো গা। 20,000 টাকা কইলাম তাও দিবেন না? আচ্ছা ভাই দেখেন, বাসায় মেহমান আসতেছে, এখন যদি তাদের সঠিকভাবে আমি আপ্যায়ন করতে না পারি, এটা আমার মান ইজ্জতের বিষয়। তাই কইতেছিলাম কি, আমার স্বামী ঘরে 50,000 টাকা রেখে গেছে তার ব্যবসার কাজের লিগা। আমি 50,000 টাকাই আপনারা দেই, এই দুধগুলো তাও আমারে দিয়ে যান, আমার মান ইজ্জতটুকু রক্ষা করেন। দেখেন ভাই, আর একটা কথা কইেন না। আচ্ছা ভাবি ঠিক আছে, আপনি যদি এত করে কইতেছেন তাহলে আমি চেয়ারম্যান সাহেবরে বুঝাবো না। যান, আপনি টাকা নিয়ে আসেন। সত্যি কইতেছেন? হ্যাঁ। আচ্ছা খান, আমি টাকা নিয়ে আসি। আচ্ছা এই যে ভাই, এইখানে গুনা 50,000 টাকাই আছে, নেন। আচ্ছা ভাবি, তাহলে বালতিটা কালকে নিয়ে মনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। সুন্দর করে রেখে দেন। হ্যাঁ ঠিক আছে। বলো দুধওয়ালা, যেমনে কইলাম অমনি 50,000 টাকা দিয়ে চলে গেল। যাই হোক, আমি লক্ষ লক্ষ টাকা কেমনে হাতাই নিলাম মাত্র 50,000 টাকায়। আমি তো দিচ্ছি, এটাই অনেক। কে হারলো না হারলো, ওই যে তোমার কাছে 50,000 টাকা রাখতে দিছিলাম না, টাকাটা দাও তো, তারপর মতো লাগবে। চুপ থাকো। তোমার এই ব্যবসা টাকা বাদ দাও তো, ব্যবসা করে কি উন্নতি করছো? এই যে 10টা বছর ধরে তোমার বাড়িতে বউ হয়ে আসছি, এই এক টিনের ঘরে রাখতেছো না আমারে? এই টিনের ঘর আমি 7 দিনে বিল্ডিং করবো। চুপ থাকো তো, উল্টো পাল্টা কথা বাদ দাও। আমার পার্টি দাঁড়ায় রয়েছে, তাদেরকে টাকা দেওয়া লাগবে, তাড়াতাড়ি ঘরে যা টাকাগুলো আইনে দাও। আরে কি টাকা দিবা? বললাম না, এই টাকা দিয়ে আমি ব্যবসা করছি, ঘরে বসে ব্যবসা করছি। আহা, সে কি ব্যবসা জানে, সে লাখ লাখ টাকা কামাইবো। চাপাবাজি কম করো, যাও টাকা নিয়ে এসো। বিশ্বাস করলে না? আরে টাকা চাইতেছো, টাকা কই থেকে দেবো? এই যে দুধ দেখতেছো না, দুধ, এই দুধের মধ্যে তোমার ওই 50,000 টাকা ঢালছি। ঢাইলা এই দুধ রে আমি বানাইছি টাকার খনি। এই দুধ দিয়ে তুমি কোটিপতি হবা, লাখ টাকায় কামাইবা। আচ্ছা তুমি কি ব্যবসাটা করছো আজকে, আমার একটু কল তো। বুঝাই বলতাছি, শোনো, যে দুধওয়ালার কাছে আমি প্রত্যেকদিন দুধ কিনি না, এই দুধওয়ালা আজকেও আসছে দুধ বিক্রি করতে। জানো, আমার যেই হাফ কেজি দুধ এই পাতিলের মধ্যে দিল, অমনি ঠাস করে এই স্বর্ণের চিন্তা পড়লো। দেখছো, যখনই আমি এটা দেখলাম তখনই আমার মাথায় বুদ্ধি আসলো, এই হাফ কেজি দুধে যদি এত বড় স্বর্ণের চেন থাকতে পারে, না জানি এই বালতির মধ্যে আরো কত কেজি স্বর্ণ আছে। তুমি বুঝতেছো, আমরা 7 দিনে কোটিপতি হয়ে যাবো। আজকে মনে করো তুমি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজমিস্ত্রি পর্যন্ত ডাকবা, এই টিনের ঘর ভাঙে আমি 7 তলা করবো। এই চাপাবাজি কম করো, এই সেলটা দেই। এই মোটাই তো ভালো দেখা যাচ্ছে, মোটা। মোটামুটি 4-5 ভরি হইব এই চেনের মধ্যে, আর বালতিটুকু তো দেখাইলামই না। চুপ কর, এটা স্বর্ণের চেন, এটা স্বর্ণের চেন, এটা এমনি শোনাচ্ছেন। তোর তো বুকা বানায় গেছে, দোকান দিছে তোরে। আমার 50,000 টাকা লস, আমার টাকা দিবেন, নাহলে আজকে তুই বাপের বাড়িতে টাকা এনে দিবি আমারে। তো কি কইতেছে, এটা আসল সোনা না? দেখ তুই এটা আসল শোনা, এটা এমনি শোনা। আমার কাছে তো মনে হয়েছিল আসলেই। আজকে আমার বাড়িতে বাড়া যাবি, বাড়িতে বাইরা বাইরা। আমার 50,000 টাকায় লস।